কলকাতা টিভির সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছি গুড মর্নিং কলকাতা। আর গুড মর্নিং কলকাতায় অনন্যার সঙ্গে রয়েছে আমি অভিক। চৌকাঠে 24 জোর কদমে প্রচারে তৃণমূল, উত্তরবঙ্গে বিশেষ নজর তৃণমূলের। 26 এপ্রিল বালুরঘাট লোকসভা কেন্দ্রে ভোট। বালুরঘাট লোকসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে 6 এপ্রিল দক্ষিণ দিনাজপুর জেলার তপনে সভা করবেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে 6 এপ্রিল জনসভা মমতা। 19 এপ্রিল লোকসভা নির্বাচনের প্রথম দফায় পশ্চিমবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভোট গ্রহণ। তা নজরে রেখেই আপাতত উত্তরবঙ্গে প্রচারে মন দিয়েছে তৃণমূল। সেই মতো মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতার নির্বাচনী জনসভার কর্মসূচি স্থির হয়েছে। এপ্রিল কোচবিহারের সভা মমতার, জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে 4টি জনসভা। 4 এপ্রিল মাল, 5 এপ্রিল জলপাইগুড়ি বিধানসভায়, 13 এপ্রিল ডাবগ্রাম ফুলবাড়ি, 16 এপ্রিল ধূপগুড়িতে সভা মমতার। 26 এপ্রিল বালুরঘাট লোকসভা কেন্দ্রে ভোট। নির্বাচনে বালুরঘাট লোকসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে 6 এপ্রিল দক্ষিণ দিনাজপুর জেলার তপনে সভা করতে আসছেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সভাস্থল তপনের বাগিট মাঠ পরিদর্শন করেন তৃণমূল নেতৃত্ব। হেলিপ্যাড তৈরি সহ অন্যান্য কাজকর্ম খতিয়ে দেখলেন তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র। এছাড়াও হাজির ছিলেন বিধায়ক মোশাররফ হোসেন, জেলা সভাপতি সুভাষ ভাওয়াল সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। নির্বাচনী জনসভা ঘিরে জেলা জুড়ে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের প্রস্তুতি তুঙ্গে। আমি তো অত্যন্ত আশাবাদী যে মানুষ, আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার মানুষ এবং সামগ্রিকভাবে বালুরঘাট লোকসভা কেন্দ্রের মানুষ, তারা সবাই আমাদের পাশেই থাকবে। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে 6 এপ্রিল সভা করতে আসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে জেলার বেশ কয়েকটি মাঠ চিহ্নিত করা হয়েছে। সোমবার জেলা তৃণমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়াল সহ জেলা নেতৃত্ব প্রথমে হেমতাবাদ পুলিশ মাঠ, এরপর কালিয়াগঞ্জের কলেজ মাঠ পরিদর্শন করেন। আগামী 6 তারিখে 6 এপ্রিল আমাদের সিএম ম্যাডামের প্রোগ্রাম আছে, তো সেটার জন্য আমরা হেমতাবাদেও পুলিশ গ্রাউন্ড ওটাও দেখেছি, এখন আবার এখানে কলেজ গ্রাউন্ডটাও দেখলাম। এরপরে আমরা জানিয়ে দেব উপরে যে এই দুটো মাঠ এখানে অপশন আছে, তারপরে সিদ্ধান্ত উপর থেকে যেটা সিদ্ধান্ত নেবে সেই হিসাবে আগের কাজগুলো সেই হিসাবে হবে। জনসভা থেকে কি বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেদিকে তাকিয়ে জেলা তৃণমূল কর্মী সমর্থকেরা। কলকাতা টিভি। তুমুল ঝড়ে লন্ডভন্ড উত্তরবঙ্গের বেশ কিছু এলাকা। রাতেই পরিস্থিতি দেখতে ঘটনাস্থলে পৌঁছলেন মুখ্যমন্ত্রী। দুর্গতদের সঙ্গে কথা বললেন, হাসপাতালে গিয়ে আহতদেরও পাশে দাঁড়ালেন, গেলেন আলিপুরদুয়ারেও, আশ্বাস দিলেন পাশে আছে প্রশাসন। রবিবার রাত 1টা জলপাইগুড়ি হাসপাতালে মুখ্যমন্ত্রী কথা বলেন আহতদের সঙ্গে, দুর্গতদের সঙ্গেও কথা বলেন। রবিবারের সামান্য সময়ের ঝড়ে তছনছ জলপাইগুড়ি। পরিস্থিতির গুরুত্ব বুঝে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছানোর সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী। রাতেই জলপাইগুড়ি পৌঁছন, রাতভর সেখান থেকে বিভিন্ন কাজের তদারকি করেন তিনি। ময়নাগুড়ির পুঠিমারি হাই স্কুলের রিলিফ ক্যাম্প ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী। প্রশাসনের সাথে যারা যুক্ত আছেন তারা যথেষ্ট উদ্যোগ নিয়ে কাজ করেছে এবং বাদবাকিটা তাদের আশ্রয়, তাদের খাবার, তাদের রিলিফ, তাদের চিকিৎসা, তাদের অন্যান্য যে সমস্ত রিলিফে আমরা দিই সেগুলো সমস্ত কিছু দিতে হবে, কারণ তাদের কাছে একটা বাসনপত্র পর্যন্ত নেই। সোমবার সকাল থেকে দুর্গতদের খবর নিতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। চপারে আলিপুরদুয়ার পৌঁছন মুখ্যমন্ত্রী। তপসিখাতা এলাকায় দুর্গতদের সঙ্গে কথা বলেন তিনি। আমি প্রশাসনকে বলবো সার্ভে করে দেখুন এবং নিজের মতো করুন, কার কতটা ঘর ভেঙেছে, কতটা আংশিক ভেঙেছে, কতটা পুরো ভেঙেছে, এবং যাদের বাড়িতে কিচ্ছু নেই, একটা বাসন পর্যন্ত নেই, একটা পরবার জামা পর্যন্ত নেই, প্রশাসন তার সাহায্যের হাত কাল থেকেই বাড়িয়েছে। রাজ্যের বিভিন্ন দুর্যোগে বা দুর্ঘটনায় বারবার ছুটে যান মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুদিন আগে মাথায় আঘাত নিয়েই গার্ডেন রিচে পৌঁছন মমতা। এবার উত্তরবঙ্গ পৌঁছলেন মুখ্যমন্ত্রী। ভোটের আগে মমতার এই অভ্যাসকেই হাতিয়ার করে তুলছে তৃণমূল। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার থেকে কৌস্তব ভৌমিক ও পিনাকি চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি। ঝড়েও আবাস রাজনীতির আজ, সামনেই উত্তরবঙ্গের 3 জেলায় নির্বাচন। তার আগে ঝড়ে দুর্গতদের পাশে দাঁড়িয়ে জনসমর্থন আদায় মরিয়া সব পক্ষই।
ঝড়েও আবাস রাজনীতি। সব ব্যবস্থা করে দেবো, আগে ফিরে আসুন। ঘর বাড়ি সংসার এসব নিয়ে চিন্তা করবেন না। আগে দ্রুত সুস্থ হয়ে উঠুক। আমি ডাক্তারবাবুর সাথে কথা বলেছি, ডাক্তারবাবু বলে ঝড় তো উত্তরবাংলায় শুরু হচ্ছে, ঝড় ভোট ওদিক থেকে শুরু হচ্ছে, বিজেপির ঝড় শুরু হয়ে গেছে, তাতেই লন্ডভন্ড হয়ে যাচ্ছে। যে একটা ঝড় নিয়ে যারা, প্রাকৃতিক দুর্যোগ নিয়ে যারা হাসি ঠাট্টা করছে, ব্যঙ্গ বিদ্রুপ করছে, তাকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনি এই প্রাকৃতিক দুর্যোগ নিয়ে, ঘূর্ণিঝড় নিয়ে কি বলবেন। সে বলেছে বিজেপির ঝড় চলছে, সেই জন্য সব জায়গায় লন্ডভন্ড হওয়া শুরু হয়ে গেছে। অত্যন্ত দুর্ভাগ্যজনক। ঝড়ে লণ্ডভণ্ড উত্তরবঙ্গ, সেই ঝড় নিয়ে সরগরম বঙ্গ রাজনীতি। ঝড়ের দাপটে ভেঙেছে প্রায় ১,৫০০ বাড়ি, হয়েছে প্রাণহানি। কিন্তু এই বিপর্যয়েও থামছে না তৃণমূল বিজেপির রাজনৈতিক চাপানুতোর। ঝড়ে আর্তদের পাশে থাকতে ময়দানে সবাই। আজকে যদি আবাস হতো, এই বাচ্চাগুলোকে এইভাবে হাসপাতালে অ্যাডমিট হয়ে থাকতে হতো না, এদের মাথার উপর এই আঘাত আসতো না, এই চোট লাগতো না। এর দায় কার? এর দায় একমাত্র হচ্ছে কেন্দ্র সরকার এবং বিজেপি নেতাদের। পাল্টা তৃণমূলের দুর্নীতিকে নিশানা বিজেপির। একেবারে মাটির সঙ্গে মিশে গেছে। আমি তাদের প্রশ্ন করেছিলাম, নরেন্দ্র মোদীজি রাজধর্ম পালন করে ৪২,০০০ কোটি টাকা দিয়েছেন, ৪৫ লক্ষ বাড়ি তৈরি হয়েছে বলে পিসিমণি লিখে পাঠিয়ে দিয়েছেন, আর গ্রামগুলোতে শুধু কাঁচা বাড়ি আর টিন, একটাও পাকা বাড়ি নেই। চোর তৃণমূল আপনাদের সব গাড়িগুলো খেয়ে ফেলেছে। ১৯শে এপ্রিল উত্তরবঙ্গের ৩ জেলায় ভোট। ভোটকে পাখির চোখ করে এখন তাই আর্তদের পাশে দাঁড়াতে সক্রিয় সব শিবিরই। কলকাতা টিভি। মাত্র কয়েক মিনিট, তারপরেই আর চেনা যাচ্ছে না এলাকা। তুমুল ঝড়ে লণ্ডভণ্ড ঘরবাড়ি, নিশ্চিতের আশ্রয়। ঠাই হারা হয়ে একেবারে পথে বসেছেন জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের বিস্তীর্ণ এলাকার মানুষ। প্রশাসনের আশ্বাস সত্ত্বেও মানুষের মাথায় হাত, কারণ ফের লড়াই শুরু করতে হবে শূন্য থেকে। কয়েক মিনিটের কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড জলপাইগুড়ি ও ময়নাগুড়ির একাংশ। কোন কোন এলাকা ক্ষতিগ্রস্ত? জলপাইগুড়ি থানার পাটকাটা, পাহাড়পুর, খারিজা এবং জলপাইগুড়ি শহরের বেশ কিছু এলাকা, ময়নাগুড়ি থানার বার্নিশ, ধরমপীর, মাধবডাঙ্গা ২ নম্বর, ৬টি গ্রাম পঞ্চায়েতের প্রায় ১৫০০ বাড়ি ক্ষতিগ্রস্ত। ঝড়ে ৪ জনের মৃত্যু, জখম অন্তত পক্ষে ১৮০ জন। ছেলে ব্যবসা করে, সবগুলো ভেঙে চুরমার হয়ে গেছে, একদম ভেঙে গেছে। মেশিন নিয়ে গেছে, ডিজের মেশিন, ডিজের বক্স টক্স সব ঘুরে নিয়ে গেছে। আর বাড়ি ঘর ভেঙে সব শেষ, একটা টিন টুন কিচ্ছু নাই। আমাদের 4টা ঘর। মেয়ে অসুস্থ, মেয়েকে ময়নাগুড়ি হসপিটাল থেকে জলপাইগুড়ি হসপিটালে রেফার করা হয়েছে। জলপাইগুড়ি হসপিটালে আসে মেয়ের কাছে, এমনকি আমি পৌঁছাইতে পারতেছি না। বন্যায় প্রতি বছরই ক্ষতির মুখে পড়েন উত্তরবঙ্গের মানুষ, কিন্তু রবিবারের এই ঝড়ের জন্য প্রস্তুত ছিলেন না তারা। মুহূর্তের ঝড়ে একেবারে তছনছ হয়ে গিয়েছে সংসার। অসংখ্য পরিবার এখন খোলা আকাশের নিচে। রাতে সেভাবে ক্ষয়ক্ষতি আঁচ না করা গেলেও সোমবার সকালে লণ্ডভণ্ড পরিস্থিতির সামনে এসেছে। তাসের ঘরের মতো ভেঙে পড়েছে মাথা গোজার ঠাঁই। কোথায় থাকবেন, কি খাবেন, দিশেহারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলি। ঝড় হয়েছিল, ঝড়ে এই যে দুন ভাঙে দিচ্ছে, ঘর বাড়ি সব ভাঙে নিচ্ছে। এখন কি অবস্থা? ভাঙা ঘরে পড়ে আছি। ঝড় আর শিলাবৃষ্টিতে লণ্ডভণ্ড হয়ে যায় আলিপুরদুয়ার ১ নম্বর ব্লক এবং কুমারগ্রাম ব্লকের বিস্তীর্ণ এলাকা। উপড়ে যায় বহু বিদ্যুতের খুঁটি ও ট্রান্সফরমার। শুধুমাত্র আলিপুরদুয়ার ১ নম্বর ব্লকের পাতলাখাওয়া, চকুয়াখেতি, খড়খড়িয়া, সোনাপুর, বাবুরহাট, চিলাপাতা এবং তপসিখাতা এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে কমপক্ষে ১,০০০ কাঁচা ও পাকা বাড়ি। শিলাবৃষ্টি তোড়ে ছাঁচড়া হয়ে যায় অগুন্তি বাড়ির টিনের চাল। উপড়ে যায় প্রচুর গাছ। বিদ্যুৎ সরবরাহ বিপর্যস্ত হয়ে পড়ায় অন্ধকারে ডুবে যায় আলিপুরদুয়ার ১ নম্বর ব্লকের সিংহভাগ এলাকা। ঝড়ের অবস্থা হয়েছে, কিছু বলতে পারি না। বাচ্চা কাচ্চা নিয়ে যেভাবে থাকবো, মানে থাকার কোনো অবস্থাই নাই। পরে তো কি করতে পারছিলাম, ভগবানের এখন গোবিন্দের চক্র, মানে কোনো রকম আর কি বেঁচে গেছি। দুর্যোগের পর এলাকা ঘুরে গেছেন খোদ মুখ্যমন্ত্রী, গেছেন রাজ্যপাল, বিরোধী দলনেতাও।
মুখ্যমন্ত্রীর নির্দেশে কাজ শুরু করেছে প্রশাসন। তবে ক্ষতিগ্রস্তদের মনে শান্তি নেই। কয়েক মিনিটের মধ্যে বেঘর হয়েছেন যারা, আশ্রয়ের নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত তারা নিশ্চিত হবেন কিভাবে? জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার থেকে কৌস্তব ভৌমিক ও পিনাকি চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি। সময় এখন একটা বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। লোকসভা ভোটের নির্বাচনী প্রচারের শুরু থেকেই বেলাগাম দিলীপ ঘোষ। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বেফাঁস মন্তব্যের জেরে দিলীপকে সেন্সর করল জাতীয় নির্বাচন কমিশন। দিলীপের জবাবে সন্তুষ্ট নয় কমিশন। জেপি নাড্ডাকে যুক্ত করে দিলীপকে কড়া চিঠি কমিশনের। কমিশনের স্ক্যানারে দিলীপকে সেন্সর কমিশনের। বারবার বেফাঁস মন্তব্য করে শেষ পর্যন্ত নিজেই বিপদ ডেকে আনলেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। দিলীপের বেলাগাম মন্তব্য, আগে বাবা ঠিক করুন। দিদি গিয়ে গোয়াতে বলেন আমি গোয়ার মেয়ে, আমি ত্রিপুরার মেয়ে, মানে বাপ তো ঠিক করুন, যাত্রার মেয়ে হওয়া ঠিক না। কমিশন মেশো, ভাই কি এমন হয়ে গেছে? সকালে উঠে মেসোর বাড়ি দৌড়েছ? তোমরা যখন রাস্তাঘাটে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের মাননীয় সভাপতি নাড্ডাজি কার নামে কি না বলেছ? আমরা তো মেসমশাইয়ের কাছে যাই না যে মেসমশাই কান মুলে দিন। বহিরাগতদের নিদান। দিলীপের মন্তব্যের বিরোধিতা জানিয়ে কমিশনের নালিশ জানায় তৃণমূল। জানিয়েও কটাক্ষ করতে ছাড়েননি দিলীপ। বেফাঁস মন্তব্যের জেরে জোড়া শোকজ হাতে পান দিলীপ। কমিশন 29শে মার্চের মধ্যে তার জবাব তলব করে। দিলীপের জবাব চায় বিজেপির শীর্ষ নেতৃত্ব। বর্ধমান দুর্গাপুরের প্রার্থী দুঃখ প্রকাশ করে চিঠি লেখেন, কিন্তু তারপরেও বেফাঁস মন্তব্য থেকে বিরত থাকতে পারেননি তিনি। এবার বিজেপির শীর্ষ নেতৃত্ব জেপি নাড্ডাকে চিঠিতে যুক্ত করে দিলীপকে সতর্ক করল কমিশন। কি বলা হয়েছে চিঠিতে? দিলীপের বক্তব্যে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত, ব্যক্তিগত আক্রমণ করছেন দিলীপ ঘোষ, নারীর সম্মানহানি হয় এমন কোনো মন্তব্য নয়। নির্বাচনের কাজে যুক্ত দলীয় কর্মী নেতাদের সতর্ক করার নির্দেশ। বাঘে ছুলে 18 ঘা, ইডিসিবিআই ছুলে 42 ঘা, আর শুভেন্দু ছুলে মনে ঘা। এমন মনে দাগা লেগেছে যে মেদিনীপুর থেকে এনআরসি করে বর্ধমান দুর্গাপুরে চলে যেতে হয়েছে। তো ওই শুভেন্দু ছোঁয়ার দাগার যন্ত্রণা ভুলতে না পেরে নিশ্চিত হারা আসন যখন দিয়েছে, যখন চোখের সামনে দেখতে পাচ্ছে 1 লাখ ভোটের বেশি ভোটে হারবে, স্বাভাবিকভাবেই সোডিয়াম পটাশিয়াম ইমব্যালেন্স হয়ে যাচ্ছে। এমনিতেই প্রচন্ড গরম পড়েছে, মাথার গন্ডগোল হচ্ছে। আমি বলবো বেশি করে ওআরএস খান দিলীপ দা। দিলীপ ঘোষের বক্তব্যে যদি কারোর ভাবাবেগ আহত হয়ে থাকে, তার জন্য দল মুখ্যমন্ত্রীর কাছে, তার পরিবারের কাছে, তার দলের কাছে এবং সর্বোপরি পশ্চিম রাজ্যবাসীর কাছে ক্ষমা প্রার্থী দুঃখ প্রকাশ করছে। এটা আমরা দলের পক্ষ থেকে জানিয়েছি। কিন্তু তারপরে বলা হচ্ছে দিলীপ ঘোষ থামছে না, দিলীপ ঘোষ বলেই চলেছে। এবার একটু উল্টো দিকে চিন্তা করুন। ভোট পর্ব শেষ না হওয়া পর্যন্ত কমিশনের কড়া নজরে থাকবেন দিলীপ ঘোষ। बच के रहना रे बाबा, बच के रहना रे, टीएमसी से बच के रहना। কলকাতা টিভি। এখন সময় আরো একটা বিরতির। ফিরছে আবারও বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আদালতে ইডির চাঞ্চল্যকর দাবি, সন্দেশখালীতে সিন্ডিকেট চালাতো শাহজাহান। একবারই তাই, এবং কোটি কোটি টাকার দুর্নীতি করেছেন তিনি, এমনটাই কিন্তু অভিযোগ উঠেছে শেখ শাহজাহানের বিরুদ্ধে। গোটা দেশের স্বার্থে শাহজাহানকে ইডির হেফাজতের আবেদন। 13 এপ্রিল পর্যন্ত ইডির হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে। শেখ শাহজাহানকে হেফাজতে চেয়ে চাঞ্চল্যকর সওয়াল ইডির আইনজীবীর। কেন্দ্রীয় এজেন্সির দাবি, সন্দেশখালীতে শেখ শাহজাহান সিন্ডিকেট চালাতো। সিন্ডিকেটের কিংপিন শাহজাহানি। শেখ শাহজাহানের হাত ধরে মোট 31,20,000 কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে সওয়াল ইডির। জমি জোর করে ছিনিয়ে নিত শেখ শাহজাহান। সন্দেশখালীতে সিন্ডিকেট চলতো, এই সিন্ডিকেটের পিছনে আরো অনেকে রয়েছে, তাদেরও হদিশ চালাচ্ছে ইডি। এবং পাশাপাশি বলা হয় যে একটি মডাস অপারেন্ডির কথা। দখল করা জমিতে ভুয়ো চিংড়ির ব্যবসা দেখিয়ে প্রসিডস অফ ক্রাইম যেটা আর্ন করেছে সেটা আনটেন্টেড করে সাইফনিং করা হয়েছে, সেটাই আমাদের মূল অভিযোগ। সেই অভিযোগেই গ্রেপ্তার করা হয়েছে এবং রিমান্ড চাওয়া হয়েছে। 5ই জানুয়ারি 2024 আকুঞ্জিপাড়া সন্দেশখালী। সন্দেশখালীর আকুঞ্জিপাড়ায় রেশন দুর্নীতি মামলায় শেখ শাহজাহানের বাড়িতে যায় ইডি। সেখানেই আক্রান্ত হন ইডির আধিকারিকেরা। ওই দিন থেকেই শিরোনামের সন্দেশখালী।
যদিও ওই ঘটনার পর থেকে বেপাত্তা শাহজাহান। প্রায় 55 দিন পর রাজ্য পুলিশের হাতে গ্রেপ্তার হয় সন্দেশখালী তৃণমূল নেতা। 30শে মার্চ বসিরহাট সংশোধনাগারে ইডির জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয় শাহজাহানকে। রেশন দুর্নীতি, আর্থিক তছরূপ, জমি দুর্নীতি মামলা সহ 16টি মামলার তদন্তে শাহজাহানকে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় সংস্থা। যদিও ওই দিনের জোড়ায় শাহজাহানের বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগে শাহজাহানকে সোন অ্যারেস্ট করে ইডি। এদিন আদালতে পেশ করে ইডির দাবি শাহজাহানকে জিজ্ঞাসাবাদ করে আর্থিক দুর্নীতির আরও বহু জট খুলবে। কিভাবে শেখ শাহজাহান এই যে ছিনিয়ে নেওয়া জমি যে টাকা, সেগুলো কালো টাকা কিভাবে সাদা করত এবং এই জমি কার কাছে যেত, তারপরে কাদের কাছ থেকে সেই টাকা তোলা হতো, এই সমস্ত বিষয়টা কোর্টে খোলসা করে ইডি। এবং তারপরেই বলা হয় যে 14 দিনের হেফাজতে আবেদন করা হয় ইডির তরফ থেকে। যদিও এই বিষয়ে শেখ শাহজাহানের যারা লয়াররা ছিলেন তারা বিরোধিতা করেন, কিন্তু তারপরেই যেটা দেখা যায় যে আদালতের তরফ থেকে মঞ্জুর করে দেওয়া হয়। 13ই এপ্রিল অবধি শেখ শাহজাহানের ইডি কাস্টাডি মঞ্জুর করা হয়। ক্যামেরায় মনোজেশ মুখার্জির সঙ্গে রিয়া মাঝি, কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।